আসসালামু আলাইকুম, শুভ সকাল। টেক্সটাইল এন্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং এর দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম। তো রেকর্ড শুরু হওয়ার আগে আপনাদেরকে একটা স্যাম্পল দেখানো হয়েছে। স্যাম্পল আরো যদি স্পেসিফিকলি বলি, এগুলোকে বলা হয় হচ্ছে সোয়াচ বোর্ড বলা হয়। যে ছোট ছোট কাপড়ের টুকরা একটা কাগজে বা একটা বোর্ডে যদি লাগানো হয়, সেটা নিয়ে আপনার স্যাম্পল অ্যাপ্রুভালের জন্য বলেন বা সেটা অ্যানালাইসিস করার জন্য বলেন, ওইটা হচ্ছে যখন ইন্ডাস্ট্রিতে করা হয়, এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট বা এক পার্সোনাল থেকে আরেক পার্সোনালকে হস্তান্তর করা হয়, ওগুলোকে সোয়াচ বোর্ড বলে। তো কতগুলো প্রিন্টিং স্যাম্পল আগের দিন অনেকগুলো প্রিন্টিং স্যাম্পল নিয়ে ডিসকাস করছিলাম, তো মুখে বলছিলাম নামগুলো। আজকে সেগুলো নিয়ে আসছি। আপনারা সবাই একটু এবার লিখবেন খাতায়। এক নাম্বারটা মনে অলরেডি লিখছেন সবাই, তাই না? নিজের যে আনসার এখান থেকে লিখবেন। তারপরে 2 নাম্বার হচ্ছে এই যে এটা হচ্ছে 2, এই হুডির কাপড় যেটা, এটা হচ্ছে 2। এখানে 2টা প্রিন্টিং আছে। ওটা আমি তুলতেছি, ওটা গাউন চলে গেছে। লিখছেন কাগজ পেন? নেন একজন থেকে কাগজ কলম নেন। এক্সট্রা কলম নাই কেন? আপনাদের কাছে এক্সট্রা কলম নাই কেন? আচ্ছা, আপনাকে তাহলে আমি মুখে জিজ্ঞেস করবো। আপনি ছাড়া সবাই তো তোমার ছাড়া সবাই লিখতেছে, তাই তো? আচ্ছা, 3 নাম্বারে 2 রকম প্রিন্ট আছে। 2 এ 2 রকম প্রিন্ট আছে, 3 নাম্বারে 2 রকম প্রিন্ট আছে। লেখা হয়েছে? আপনাদের জুনিয়ররা কিন্তু ভালো আনসার করছিল এগুলো, এবং এর ভিতরে আমি নেগেটিভ মার্কিং রাখছিলাম। নেগেটিভ ওরা কি ডিপ্লোমা? আপনাদের জুনিয়র 12 না, আপনাদের জুনিয়র 12-13 ওদের অলরেডি দেখানো শেষ। তারপরে 4 নম্বর স্যাম্পলে শুধু একটা প্রিন্ট আছে, এখান থেকে যে একটা। ওকে, তারপরে 5 নম্বরে 2টা প্রিন্ট আছে। আপনাদের জুনিয়রদের ভিতরে ফার্স্ট হয়েছিল হচ্ছে জাকারিয়া, সেকেন্ড হয়েছিল মনে হয় না, চুরির কিছু নাই। আপনারা তো তাও টাইম পাইছেন, আমি ইনস্ট্যান্টলি দেখে ওদের খাতায় নিয়ে গেছিলাম। সেকেন্ড হয়েছে স্যার যে জব করাতে বেশি আমরা। আচ্ছা, সমস্যা নেই। 5 লেখা হয়েছে। 6 মূলত 6 2 রকম প্রিন্ট আছে। 6টা স্পেশাল প্রিন্ট। আচ্ছা, তারপরে 7 একটা প্রিন্ট। আচ্ছা, তারপরে 8। স্যার দুইটার কি একই আনসার হতে পারে? হ্যাঁ, বললাম না কিছু জায়গায় ডাবল আছে, যেমন এই যে 3, তারপরে 2 এগুলো ডাবল প্রিন্ট আছে। তারপরে হচ্ছে 8 এগুলো ডাবল, সরি 5 এগুলো ডাবল প্রিন্ট আছে। 6 ডাবল প্রিন্ট আছে। আচ্ছা, 8 হয়েছে। 8 এর পরে হচ্ছে 9 ডাবল প্রিন্ট আছে। সরি, ডাবল না, 9 একটা প্রিন্ট। এগুলো অবশ্য হাতে ফিল করে বুঝতে হয়। তারপরে 10টা দেখলে বুঝবো। আচ্ছা, আর এটা হচ্ছে 11তে 2টা প্রিন্ট আছে। আর এটা হচ্ছে 12। সবার লেখা শেষ? আর 9
কারো কোনো ইয়ে আছে, ইস্যু আছে, কোনো নাম্বার নেই? আচ্ছা, তাহলে এবার যে লেখে নাই তাকে দিয়ে শুরু করি। আচ্ছা, তোমার এক নাম্বারটা কি মনে হয়? হ্যাপিনেস। হুম, সাইকেল ধরে দেখি আমি তাহলে এই সিচুয়েশন স্যার ফার্স্ট একটা হচ্ছে একটা হচ্ছে রাবার। আচ্ছা, এক নাম্বারটা হচ্ছে মেটালিক। কে কে লিখছেন মেটালিক? কেউ লিখছেন মেটালিক? লিখলে পাশে কাট। হ্যাঁ, কলমটা একটু দেবো নাকি? এক বাদে আপনার কি কিছুই লেখেন নাই, তাই তো? আচ্ছা, কিছু না লিখলে বাদ দেন, ওটা আপনি মুখে বললেন, রাখেন তাহলে। আচ্ছা, রিমোট তাহলে 2 নাম্বারটা কি? এখানে কি কি আছে? এখানে দুটো আছে। গোল্ড ফয়েল 50% হয়েছে। হ্যাঁ, যারা গোল্ড ফয়েল লিখছেন রাইট, মানে 50% হয়েছে। সাথে আরেকটা আছে, এই যে সাদা যে বর্ডারটা। বলুন না, এখানে দুটো আছে। এটা না। এটা রাবার। এই জন্য আমি শুরুতে আপনাদের হাতে ফিল করতে দিচ্ছি। এই মানে পাবলিক জিনিস এরকমই, ওই জন্য প্রায় অনেকে এই জন্য কোচিং এ বুঝে না, আমার বাসায় টিউশন নাই। আচ্ছা, 3 নাম্বার হ্যাপি। এখানে দুই রকম প্রিন্ট। এটা আছে এরকম না স্যার, এক দুই তিন চারটা। প্রিন্ট দুই রকম। এটা হচ্ছে স্যার গোল্ড ফয়েল আর হচ্ছে রাবার। মেবি যে পিগমেন্ট বা রাবার। ফিক্সড কোনটা? রাবার রাবার। গোল্ড ফয়েল আর রাবার। যারা লিখছেন দুইটা তারা ঠিক। স্যার আমি কিছু বলছি স্যার ফার্স্ট। হুম, এটা আপনি রাবার কেস বলতেছেন আর কিছু? না, নিচেটা তো গোল্ড, উপরটা রাবার। মানে ওটাই বলতেছি যে আপনি একও রাবার কেস করছেন। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। 4 নাম্বার এমবস এমবস ছাড়া আর কোনো কেস আছে? এই যে, আচ্ছা, রাবার আর কোনো কেস আছে? আচ্ছা, এই একের হ্যাপিনেস আর 4-এর হ্যাপিনেস সেম। এই 4 হচ্ছে সিলভার মেটাল, 1 হচ্ছে মেটালিক। ঠিক আছে? আচ্ছা, এটা দেখছি স্যার চার হচ্ছে মেটালিক। পার্টিকুলারলি মানে এটা পপুলার, সিলভার মেটালিক নামে চলে। এই তো 4 নম্বরটা কি মেটালিক? সিলভার মেটালিক আমি লিখছি না, ওই যে সিলভার মেটালিক। আচ্ছা, 5 নাম্বারটা 5-এ দুটো আছে, কি কি? আচ্ছা, সিলিকন আর আপনি বলছেন ফসফরাস, আপনিও বলছেন সিলিকন এন্ড ফসফরাস। ওকে, আচ্ছা, আর গ্যাস আছে কোনো? এটা সবাই নিজেরা একদম একমত হয়েছে যে এটা সিলিকন, সবাই মিলে নাকি? আচ্ছা, সিলিকন ছাড়া ওটা ফসফরাস না, নিচেরটা হচ্ছে পিগমেন্ট। পিগমেন্ট সিলিকন। ওকে, পিগমেন্ট পিগমেন্ট কোনটা বুঝতেছেন? অ্যাশটা, নিচে যে অ্যাশ, ওটা হচ্ছে পিগমেন্ট। ওকে, 6 নাম্বারে কি কি আছে? রাবার আছে, রাবারের সাথে একটা স্পেশাল আছে, এখান থেকে যেমন পাপ আমি মিস করছি। আচ্ছা, এটা হচ্ছে জেল, রাবার আর জেল, ঠিক আছে? ওকে, এটা একটা স্পেশাল। এইটা আর কোন গেস? কি হয়েছে? এটাই হবে। ফয়েল স্যার ফয়েল স্যার। না, এটা ফ্লপ। আচ্ছা, আমি সব এক্সপ্লেন
করবো আবার আগে সবগুলো করে দিই। আচ্ছা মানে 8 পাফ তাড়াতাড়ি স্লিপে চলে হাই ডেনসিটি আর পাফ অনেক অনেক জায়গায় একসাথে ইয়ে করা হয় সেম নামে ডাকা হয় হাই ডেনসিটি না সত্যি বলতে সেম নামে ডাকা হয় না আমি পাই এটা হাই ডেনসিটি দেখাচ্ছি আপনাদের এটা সরি আমি পাফ দেখাচ্ছি আপনাদেরকে এটা হাই ডেনসিটি বা প্লাস্টিসল লিখে নিই না এটা এটা কেমিক্যাল নেম হচ্ছে প্লাস্টিসল ওকে তারপর 9 আর কোনো কেস এটা তো মানে মনে ওঠে নাই পাফ হচ্ছে একটা ইয়ে থাকবে মোমের মতো একটা মোম না হলেও একটু রাবারের চাইতে মোটা হয় জিনিসটা এটা হচ্ছে পিগমেন্ট ওকে 10 সিলভার মেটাল এটা ফয়েল আর কি বলে 11 এখানে দুইটা আছে গোল্ড ফয়েল তো সবাই মোটামুটি বুঝতে পারছে আর আরেকটা হাই ডেনসিটি কিন্তু একটা কেমিক্যাল প্লাস্টিসল কেমিক্যালের কারণে ওটা রাবারের চেয়ে মোটা হয় আর এখানে কিন্তু ছাঁচ দিয়ে করা হয়েছে দেখতেছেন এই যে পিছনে যে ফুলের একটা ডিজাইন ফুটে আছে এটা হচ্ছে অ্যামোস মানে আগে কোনো একটা জায়গায় আপনি টেস্ট করছিলেন এটা হচ্ছে অ্যামোস ওকে যত ভেরিয়েন্ট তত বিজনেস আর 12 ও আচ্ছা এটা রেডিয়াম এটা দিন আমার ফ্যামিলি দেখা রেডিয়াম এগুলো ইন দ্য ডার্ক এখানে বুঝে যাবেন এটা আমার রুমে এসে আমার ইয়েতে ডেস্কের নিচে দিয়ে তারপর আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ফসফরাস প্রিন্ট বলে গ্লো ইন দ্য ডার্ক বলে রেডিয়ামও বলে আচ্ছা আপনাদেরকে একটু ইয়েটা দেখাই সবাই পাস আচ্ছা অনেস্টলি বলেন সর্বোচ্চ কে কত পাইছেন যেখানে ডাবল ডাবল ছিল ওখানে 1 নাম্বার কাউন্ট হবে আর জেলের ওখানে হাফ নাম্বার ধরে নিতে পারবেন 2 7 বাবা 7 পাইছো আমদানি দিয়া নাকি সাইড নাম তো সিলভার মেটাল 4.5 স্যার আমারও 7 স্যার টু বি অনেস্ট আমি তো আমি তো স্যারের মুখে মুখে অ্যান্সার করতেছি তিনে কিন্তু এমন না ওটা হাফ হবে এই যে দুইয়ে এই যে রাবার আর দুই আপনি স্যার অ্যাম্বুশ মানে ওটা রাবারটা হাফ ওটা ছিল না ওটা হাফ হ্যাঁ হাফ কত তুই তো করে তো সবই হয়েছে না বুধবার করে দুই চারটা ভুল 5.5 আচ্ছা তারপর আমার এক নাম্বারটা বাদ দিলে 11 এটা হচ্ছে ওই যে দুধ ভাত কিছু থাকে না কিছু দুধ ভাত স্যার আমার টু বি অনেস্ট উইল আপনার 7 আছে দেখি এই যে স্যার ওটা 0.5 ওই একটা একটা ছয় কি রাবার আর জেল লিখছিলেন জি স্যার আমি পরে জানতে বলছি স্যার এটা হ্যাঁ ওটা পয়েন্ট ভাবে সবাই বুঝে আমার অ্যাটলিস্ট রবীন্দ্রনাথ কি আগে লিখছিলেন না জি স্যার রেডিয়ামের গেম কি আছে স্যার আমার কাছে একটা রেডিয়াম এটা রেডিয়াম আমি ওটা পরে আরে ফ্যান্টাসি কেসের বলে পরে তোরা খেয়াল করছ না 7.5 আসছে অন্তরে যে ঠিক লাগছে তো আমি
মুখে হাত মুখে দেখো না এটা তুমি কত বলো না তুমি মুখ দিয়ে যাও ও দেখা দেখছো হ্যাঁ আমি চাই পাইছি আসো নাকি শুনে এখানে পাস আছে এটা পাস করে দিতে স্যার ওগুলো যেটা পাপ দিয়েছিল ওটা হাইড ওটা hide and seek। কিন্তু আমি অপশনের ভিতর পাপ রাখছি তো আচ্ছা 7.7 এটাই মনে হয় হাইয়েস্ট আর মেদি কত পেয়েছে এগুলো হ্যান্ড ফিলের উপর আর কি এটা মানে বলার পর হ্যান্ড ফিল করে করে গেস করতে হয় আর কি। আচ্ছা এটা গেল আর তারপর আজকে একটু লেখাপড়া করি এই 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 ইয়ে থেকে আমার এই ঝুলি থেকে এক এক দিন এক একটা জিনিস বের করে করে দেখাবো আজকে আর আমরা একবার স্মার্ট দিয়ে দেন আপনার এরকম পরীক্ষা আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের আজকে এই জন্য দেখানোর জন্য আনছি যে মার্চেন্ডাইজিং এর একদম প্রথম ধাপ শুরু হয় যেটা দিয়ে। তারা এই যে এটাকে বলে টেক প্যাক এটাকে বলে টেক প্যাক এটা হচ্ছে 10 পেজ পর্যন্ত বড় হয় তো এটা হচ্ছে প্রথম 2 পেজ জিনিসগুলো মোটামুটি কনফিডেন্সিয়াল এবং এগুলো হচ্ছে প্রপার্টি যেমন এটা হচ্ছে সম্ভবত এফএনএফ তাই না টিইউ হচ্ছে টিইউ এটা হচ্ছে সেন্সবারি একটা ক্লোজিং লাইন হচ্ছে টু ক্লোদিং টিইউ ক্লোদিং তো ওরা বাচ্চাদের কাপড় নিয়ে কাজ করে এটাও সম্ভব মানে এই ডিজাইন নিয়ে যদি অন্য কেউ বিজনেস করে কাপড় প্রোডাক্ট করে হ্যাঁ ওরা ইয়ে করতে পারবে মানে বড় বড় লেভেলের মামলা দিতে পারবে মামলার কাহিনী বলবো আপনাদের যে মামলা করে ওরা আরে জিতে ওরা ছোটদের ব্যাগ আমি এটা কেমন করে না আচ্ছা আপনারা কিন্তু মানসিক প্রস্তুতি নেবেন ঠিক আছে আমার ক্লাস যেরকম আপনারা দেখতেছেন আমার ক্লাসটা হচ্ছে পুরোটাই আপনাদের নিজেদের মানে আপনাদেরকে আমি আপনাদের সাথে বিভিন্ন জিনিসপত্র আলোচনা করব তারপর আপনাদের অনুধাবন থেকে আমি আনসার নেওয়ার চেষ্টা করব আপনারা নিজেরা কি বুঝছেন এই পুরো ডিসকাশনটা থেকে কারণ এখানে এটা স্কুল না কলেজ না এখানে কেউ সর্বর্ণ শিখাবে না কেউ ইংলিশের গ্রামার শিখাবে না এখানে জাস্ট আমরা ওপেন এন্ড ডিসকাস করব আমরা মানে আপনাদের কাছ থেকে আমি শিখবো আর আমি যা জানি এগুলো আমি শেয়ার করব আচ্ছা তাহলে এটা একটা রিপোর্ট ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের WTO আমরা নাম শুনছি তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রতি বছরের রিপোর্ট আসে এইটা হচ্ছে লেটেস্ট 2023 এর ডাটা থেকে এই রিপোর্টটা আসছে এবং এই রিপোর্টে ওরা একটা কম্পারিজন দেখাইছে কম্পারিজনটা হচ্ছে আচ্ছা দেখে কি কিছু বুঝতেছেন অনেক বেশি বড় করবে হুম মানে টেক্সটাইল সেক্টরে আর কি পুরো ওয়ার্ল্ড জিডিপি প্রোডাকশন বাইরে গেছে আচ্ছা আর মোটামুটি একটা সামারি বলে দিলাম আচ্ছা ওটা দেখা শেষ করো না ওটা ক্লাস শেষেও দেখতে পারেন আমি তো আসি আচ্ছা আমরা স্যার তো আগে শুরু ক্লাস শেষে ওগুলো তাহলে একটু এক জায়গায় মানে নিজেদের কাছে রেখে দেন আচ্ছা সবাই এদিকে টেলিভিশনের দিকে মনোযোগ দেন 2020 সালে জিডিপি কমে গেছিল 2019 এর তুলনায় 3.3% কমে গেছিল জিডিপি মানে হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা তো এটা কমার পর 2021 সালে 5.8% 2022 সালে আরো 3.1% ঠিক আছে এটা হচ্ছে টোটাল মানে নিজের দেশের ভিতর যে প্রোডাক্টটা প্রোডিউস হয় সেটা হিসাব যেমন হচ্ছে 5.8 এর থেকে 3.1 হ্যাঁ হ্যাঁ 2022 এ 21% আচ্ছা আচ্ছা টোটাল মার্চেন্ডাইজ ট্রেড মানে টোটাল মার্চেন্ডাইজ ট্রেডটা কিন্তু জিডিপির চেয়ে আলাদা যেমন বাংলাদেশেও কিন্তু কাপড় প্রোডিউস হচ্ছে আমরা কিন্তু আমাদের দেশে প্রোডিউস হওয়া কাপড়টাই কিনতেছি এটা হচ্ছে কি এটা জিডিপিতে যাবে নাকি মার্চেন্ডাইজে যাবে পার্সেন্টেজ মার্চেন্ডাইজে যাবে
যে আমি কি রপ্তানি করতেছি কি, বা আমি সরাসরি বিজনেসের মাধ্যমে সেল করতেছি কি। আর জিডিপি কিন্তু এখনই একবার বলে দিলাম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে দেশের ভিতর কি উৎপাদন হয়েছে বা দেশের ভিতর কি সার্কুলেট হচ্ছে। তো আমরা যেগুলো পড়ে আছি এগুলো কিন্তু দেশের ভিতরে সার্কুলেট হচ্ছে, তাই না? তো এটা হচ্ছে জিডিপি তে যাবে। তাহলে সব ভুলতেই অ্যান্সার। না, ভুল ভুল থেকে বুঝতে পারাটা মেইন। ভুল দেওয়াটা মানে না জানাটা কোনো দোষের কিছু না, কিন্তু জানার পর ওটা ভুলে যাওয়াটা দোষ। তার মানে জানার সময় মনোযোগ দিয়ে আপনারা জানার চেষ্টা করেন এই জিনিসটা। আচ্ছা, তো তাহলে এবার এই জিনিসটা দেখেন, মার্চেন্ডাইজ ট্রেড কিন্তু কমে গেছিল, ওই যে রপ্তানিটা কমে গেছিল অনেক অনেক করে, মানে জিডিপি তে যতটা না ইফেক্ট করছে মার্চেন্ডাইজে বেশি ইফেক্ট করছে। সেটা গ্রোথ রেটটা 7.2 হারে কমে গেছিল। কমে যাওয়ার পরে 21 এ ওটা বাউন্স ব্যাক করছে, বাউন্স ব্যাক করে 26.5 বৃদ্ধি পাইছে। 2019 থেকে 20 এ কমছে 7.2, 20 থেকে 21 এ বাড়ছে অলমোস্ট 27%। আপনারা চিন্তা করে দেখেন যে আমরা যদি বিজনেস এমন একটা জিনিস, বিজনেস হচ্ছে পাহাড়ে ওঠার মতো। কারোর বিজনেস করার এক্সপেরিয়েন্স আছে? মিস্টার অনিকের আছে, আর কারোর? আচ্ছা, সবারই কম বেশি আছে। তাহলে বিজনেসের জিনিসটা আপনারা আমার সাথে আশা করি একমত হবেন, এটা পাহাড়ে ওঠার মতো। মানে এখানে যদি আপনি হ্যাঁ, মানে আপনি সামনে চলা মানে উপরে উঠতেছেন। বিজনেস কখনো থেমে থাকে না, এটা সবসময় বাড়তে থাকে। আর আপনি দাঁড়াই থাকা মানে আপনি যে একটা রেপুটেশন তৈরি করছেন বা আপনি একটা কাস্টমার বেস তৈরি করছেন, ওটা কিন্তু তখন আস্তে আস্তে হারায় যেতে থাকে। ওটা তখন অনেকের কাস্টমার বেস তখন হচ্ছে তুলান নিয়ে নেয়। তুলান যদি বিজনেসে আসে আর অনেক যদি নিজের ভ্যারিয়েশনটা কমাই দেয় বা নিজের অ্যাক্টিভিটিটা কমাই দেয়, মানুষজন এসে একটা ডিফারেন্ট জিনিস ওর কাছে খুঁজলো, অনেক ওটা দিতে পারলো না, কিন্তু তুলান ওই জিনিসটা রিসেন্টলি আনছে। এবার যখন মেহেদি কিছু একটা কিনতে যাবে অনেকের কাছে পাইলো না, কাস্টমার ধরে রাখেন। তুলানের কাছে পাইলো, তখন আবার সবুজ যখন ওই জিনিসটা পছন্দ হবে, অনেক ওটা ইউজ করতে মেহেদি ইউজ করতেছে, তখন আবার সবুজ মেহেদির সাথে এসে তুলানের কাছে যাবে। তো ওইটা কিন্তু অরিজিনালি মেহেদি কার কাস্টমার ছিল, অনেকের কাস্টমার ছিল। বিজনেস এমন একটা জিনিস করতে থাকলে বিজনেস কখনো কমে না, প্রতি বছর এটা প্রবৃদ্ধি হইতেই থাকে। আচ্ছা, তো 2021 সালে 27% এই টোটাল মার্চেন্ডাইজ ট্রেড বাড়ছে, 2022 সালে এই জন্য আরো 12% বাড়ছে। মানে এটা ফিকশনাল ডাটা না আর কি, আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আপনারা করতে থাকলে, যারা করতে থাকে তাদের কিন্তু আস্তে আস্তে উপরের দিকে এটা ঊর্ধ্বগামী কার্ভ হয় আর কি, পাহাড়ে ওঠার মতো যেটা বললাম। আচ্ছা, টেক্সটাইল এক্সপোর্ট, এটা আমাকে এক্সপ্লেইন করতে পারি এটা কি ঘটছে? টেক্সটাইল এক্সপোর্ট 20 সালে অনেক বেশি, 21 সালে অনেক বেশি, 22 সালে কমে গেছে। না অদ্ভুত লাগতেছে না? একটু বলতে গিয়ে কিছু কেনা হয়নি, মানে বাইরে থেকে কিছু আনা হয়নি। এটা কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা শুধু বাংলাদেশের রিপোর্ট না, এটা পুরো দুনিয়ার ভেতরেই টেক্সটাইল মানে আমরা বুঝি তো, টেক্সটাইল আর গার্মেন্টের পার্থক্য আমরা বুঝি না। হ্যাঁ, তো টেক্সটাইল মানে হচ্ছে গার্মেন্টসের র ম্যাটেরিয়াল যেগুলো, তো সেগুলোর কেনা বেচা 20 সালে যা হয়েছে 21 সালে তার চেয়ে বাড়ছে, মানে 20 সালে 19 সালের চেয়ে বাড়ছে। আর 22 সালে এসে কি হয়েছে? 21 এর চেয়ে কমে গেছে। আচ্ছা, এটার উত্তর কারোর কাছে এখন? স্যার, কোভিড এর জন্য স্যার। আচ্ছা, রিসাইকেল নিয়ে কাজ করতেছি তো বেশি, তো এর জন্য আমার মনে হয় হয়তো বা এক্সপোর্ট কোয়ালিটি মানে এক্সপোর্ট র ম্যাটেরিয়াল এক্সপোর্ট কম করতেছি। আচ্ছা, এরকম হইতে পারে আনসার, আচ্ছা আপনার আনসারটা পড়ে এরকম হইতে পারে যে আমরা 20-21 বেশি কিছু বেশি এক্সপেক্ট করি, মানে মজুদ আছে কিছু, এই জন্য 22 সাল তো এটা আমরা এটা পরে আপনার? আনসারটা সেমই, কিন্তু যে কোভিড এর জন্য মেবি আটকে ছিল, এই জন্য আর কি ওটা এক্সপোর্ট করতে কি আটকাইছিল? মানে ডেলিভারিটা আটকে ছিল। ওই যে মার্চেন্ডাইজ ট্রেড কম হয়েছে। আপনি কি বলছিলেন? আর ওই যে রিসাইকেল প্রোডাক্ট প্ল্যানিং করতেছে সবাই। রিসাইকেলটা কি জন্য হবে না, আপনি যদি একটু ডিপ থিংকিং করে দেখেন, রিসাইকেল না হওয়ার কারণ হচ্ছে 2020-21 সালে কি রিসাইকেল করে নাই, 21 সালে হঠাৎ করে অনেক রিসাইকেল করছে। হ্যাঁ। এমন হবে, এটা তো গ্র্যাজুয়াল একটা জিনিস। আর রিসাইকেলের কনসেপ্টটা কিন্তু এখনো মানে ওয়াইড লেভেলে, ওয়াইড রেঞ্জে আসে নাই, এটা এখনো একটা সংকীর্ণ লেভেলের হয়ে আছে রিসাইকেলের ব্যাপারটা। ওকে, আপনারা যেটা বলছেন এটাই হচ্ছে বেস কারণ, হচ্ছে এটা আবার বর্ণনা করা যায়। মেইন কারণ হচ্ছে যে র ম্যাটেরিয়ালের মজুদ সবার কাছে মোটামুটি ছিল, তারা ওটা ইউটিলাইজ করতে পারে নাই প্রপার ওয়েতে, এইজন্য 22 সালে র ম্যাটেরিয়াল পারচেজটা একটু কম হয়েছে, টেক্সটাইলের বিজনেসটা, টেক্সটাইল এক্সপোর্টটা একটু কম হয়েছে। আর ক্লদিং এক্সপোর্ট, এই যে টেক্সটাইল টোটাল মার্চেন্ডাইজ ট্রেড আর ক্লদিং এক্সপোর্ট, এই দুইটার পার্থক্য বলতে পারবেন? আচ্ছা, এরকম হইতে পারে এটা কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, হ্যাঁ, হ্যাঁ।
মানে বাণিজ্য কি শুধু কাপড় নিয়ে হয় নাকি অন্যান্য জিনিসপত্র? সবকিছু নিয়ে। আচ্ছা, তো তাহলে টোটাল মার্চেন্ডাইজ ট্রেড আর ক্লোদিং এক্সপোর্ট এই দুইটার এটার মধ্যে কি এরকম না যে আমি বেশি অর্ডার দিলাম আর এই এক্সপোর্ট করলাম কিছু কম অর্ডারটা আমার কাছে থেকে গেল। মানে হচ্ছে যে অর্ডারটা আমার বেশি আসছে, ঠিক আছে, মার্চেন্ডাইজটা বেশি হয়েছে, বাট মানে যে ক্লোথিং যে এক্সপোর্টটা এটা আমার হচ্ছে মানে আচ্ছা ঘাটতি পড়ে গেছে হচ্ছে প্রবলেমের প্রবলেমের কারণে। কারণে। হ্যাঁ, আপনারা আরো কনফিউজ হওয়ার আগে আমি এখানে জিনিসটা মানে ক্লিয়ার করে দিই। আপনাদের টেবিলে আপনাদের সামনে যা যা আছে দেখেন, শুধু কি টেক্সটাইল প্রোডাক্ট আছে? টেক্সটাইল প্রোডাক্ট ছাড়া আর অন্যান্য জিনিস নাই? মিস্টার অনেকের গ্লাস আছে, মিস্টার তোনানের এখানে ইলেকট্রনিক্স দেখা যাচ্ছে, মোবাইল আছে, তারপরে হলো কি সানগ্লাসের ফ্যাক্টরি, তো সানগ্লাস আছে, তারপরে এছাড়া কি কলম আছে, কাগজ আছে, এগুলো মার্চেন্ডাইজ। যেটা বিজনেস করা যায় সেটাই মার্চেন্ডাইজ। আমরা মার্চেন্ডাইজার পার্টিকুলারলি টেক্সটাইল সেক্টরে বা অ্যাপারেল সেক্টরে আমরা ধরে নিই, কিন্তু মার্চেন্ডাইজ মানে কিন্তু এনি সেলেবল গুডস, এনি প্রোডাক্টস দ্যাট হ্যাজ ভ্যালু, ঠিক আছে? তো টোটাল মার্চেন্ডাইজ ট্রেড মানে হচ্ছে ব্যবসা বাণিজ্যটা কমে গেছিল, ব্যবসা বাণিজ্যটা টোটাল আবার বাড়ছে। বিদেশে তো আমরা খেলনাও এক্সপোর্ট করি, আবার খেলনা ইম্পোর্টও করি, ওটাও মার্চেন্ডাইজ। ব্যাপারটা ক্লিয়ার আছে যে টোটাল মার্চেন্ডাইজ ট্রেড হচ্ছে সব প্রোডাক্টগুলোর যে ট্রেডিংটা, আর ক্লোদিং এক্সপোর্ট হচ্ছে শুধুমাত্র অ্যাপারেল, যেটা মানে কমপ্লিট গার্মেন্টস যেটা, ওইটা আমরা শুধু ক্লোদিং এক্সপোর্টে ধরতেছি। আচ্ছা, এখানে ওগুলো বর্ণনা আছে, ওগুলো বর্ণনা আছে। তো আমরা তো নিজেরা আগে দেখে অ্যানালাইজ করলাম, ঠিক আছে? এবার আমরা যে জিনিসগুলো আমরা নিজেরা জানি না এখনো, সেগুলো আমরা এখন জানার চেষ্টা করবো। মিস্টার অনেক রিডিং করবো। প্যাটার্ন 1 মানে হচ্ছে পুরো গ্রাফটাই প্যাটার্ন 1 দিয়ে এক্সপ্লেইন করছি। তারপর আরেকটা গ্রাফ আছে, Growth rate of world GDP. Pattern 1, the expansion of world clothing exports witnessed a notable deceleration in deceleration আচ্ছা, 2022. ডিসেলারেশন কি? ডিসেলারেশন হচ্ছে অ্যাক্সেলারেশনের বিপরীত শব্দ। অ্যাক্সেলারেশন হচ্ছে ত্বরণ, আর ডিসেলারেশন কি তাহলে? মন্দন, মানে কি কমে গেছে আর কি। ওকে, হ্যাঁ, কন্টিনিউ। Primarily attributed to the economic downturn. Meanwhile, the world textile exports decreased from the previous year, affected by the reduced demand for the textile raw materials used to produce personal protective equipment as the pandemic ওয়েন্ড went. প্যান্ডেমিক ওয়েন্ড মানে যত প্যান্ডেমিকের মাত্রা বাড়তেছিল তত আমাদের কি এই যে কনভেনশনাল যে ক্লদিং, ওটার গুরুত্ব মানে ওটার চাহিদার চাইতে কিসের চাহিদা বাড়ছিল? পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এবার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট গুলা কোন র ম্যাটেরিয়াল ব্যবহৃত হয়? আচ্ছা, এটা আপনারা এখানে উত্তর পেয়ে যাবেন না? উত্তর এখানে উত্তরটা নাই। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট তৈরির জন্য কি লাগে, কোন র ম্যাটেরিয়াল লাগে? এটা কি আইটেমের ভিতর পড়ে? নন ওভেন, এক্স্যাক্টলি নন ওভেন। তো নন ওভেনে কি কনভেনশনাল টেক্সটাইল ম্যাটেরিয়াল লাগে? সুতা, ফ্যাব্রিক, তারপর হচ্ছে ডাইসের অক্সিলারি আইটেম যেগুলো, ওগুলো লাগে? ওগুলো লাগে না। নন ওভেন তো পুরাই আলাদা একটা মেকানিজম। এটা হচ্ছে ড্রাই প্রসেস, ওয়েট প্রসেস, এগুলো দিয়ে হচ্ছে ইয়ে হয়। তারপর ইলেকট্রোস্পিনিং প্রসেসের মাধ্যমে আমি জাস্ট পলিমার থেকে সরাসরি প্রোডাক্টটা পাচ্ছি, তাই না? ওকে, তো তাহলে এবার বুঝতে পারছেন তো আমরা যেটা গেস করতেছিলাম তার চাইতেও সলিড একটা রিজন আছে। তো নেক্সট টাইম যদি এই গ্রাফটা আমি দিয়ে দিই বা এই রিলেটেড কোশ্চেন করি, তাহলে আনসার কি হবে? কি জন্য কমে গেছিল? প্যান্ডেমিকের জন্য। এক্সপ্লেইন পার্সোনাল ইকুইপমেন্টস এগুলোর চাহিদা বেশি হতো, মাস্ক, গ্লাভস, পিপি এগুলোর চাহিদা বেশি হয়েছিল। হ্যাঁ, পিপি নন ওভেন আইটেমগুলোর চাহিদা বাড়ছিল, এই জন্য কনভেনশনাল র ম্যাটেরিয়ালের বিজনেসটা একটু বাধাগ্রস্ত হয়েছে। ওকে, আর বাকিগুলো ওভারঅল আপনাদের কথাবার্তা ঠিক আছে, তাহলে আমরা রিডিং করে নিব। আচ্ছা, মিস আয়েশা, এই গ্রাফটা দেখে কি বুঝতেছেন? গ্রাফটা না, এটা একটা চার্ট। 2022 টপ যে টেক্সটাইল এক্সপোর্টার ছিল ওগুলোর ভ্যালু গুলো। তো তাহলে টপ টেক্সটাইল এক্সপোর্টারের ভিতর 1 থেকে 10 কে কে আছে? China, ইন্ডিয়া, পাকিস্তান,
তাহলে চায়না, ইউরোপিয়ান ইউনিয়ন, ইন্ডিয়া, টার্কি, ইউএসএ, ভিয়েতনাম, পাকিস্তান, তাইওয়ান, সাউথ কোরিয়া, জাপান। এটা তো স্যার আবার ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে অনেক কটা দেশ মিস্টার মেহেদির কনসার্নটা উত্তর দিই, মানে ইউরোপিয়ান আমরা যদি ইন্ডিভিজুয়াল দেশ আকারে হিসাব করি তখন বাংলাদেশ কিন্তু সবসময় মানে র্যাঙ্কে অনেক আগে চলে আসে। আপনারা বাংলাদেশের নাম তো এখানে পাইবেন, এটা কি আশ্চর্য লাগতেছে নাকি এটা ঠিক আছে? একটু লাগছে আসলে। আশ্চর্য লাগে নাই কার? না লাগে। সবারই আশ্চর্য লাগছে তাই তো? অনেকে লাগছে। আচ্ছা, পরের চারটা দেখলে আর আশ্চর্য লাগবে না। এটা ছিল টপ টেক্সটাইল এক্সপোর্টার, আর এটা হচ্ছে টপ অ্যাপারেল ও এক্সপোর্টার। আচ্ছা। আচ্ছা, এখানে নামগুলো পড়ে ফেলবো। চায়না, ইউরোপিয়ান ইউনিয়ন, বাংলাদেশ, ভিয়েতনাম, টার্কি, টার্কি, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, পাকিস্তান। ব্যাপারটা বুঝতে পারছেন কি জন্য আগের চার্টে বাংলাদেশের নাম ছিল না? কারণ বাংলাদেশে তো কটন ওইভাবে প্রডিউস হয় না, আর কটন যেখানে প্রডিউস হয় না সেখানে আমি আমার ফ্যাব্রিকের ব্যাকওয়ার্ড লিঙ্কেজটাও দুর্বল। বাংলাদেশ মূলত কিসের বিজনেস করে? গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে 5,000-এর উপরে, আর আদার ইন্ডাস্ট্রি মিলে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলতে পারবেন 6,000-এর উপরে। আদার 3 সেক্টর মিলে হচ্ছে, আর বাকিরা মানে লিমিটেড একটা পোর্শনে নিজেদের অন্যান্য জিনিসগুলো রাখে, ডাইং রাখে বা ফ্যাব্রিক রাখে। আর আমি তো গত ক্লাসে মনে হয় বলছিলাম যে আমরা ফ্যাব্রিক সোর্স করি মূলত চায়না থেকে, ইন্ডিয়া থেকে। আচ্ছা, আমরা টেক্সটাইলের র ম্যাটেরিয়ালগুলো তো উৎপাদন করতে হচ্ছে, তাই বিদেশ থেকে এক্সপোর্ট করা হয়। তাহলে আপনি বলুন তো এখানে। হ্যাঁ, অবশ্যই এটা একটা খুবই বড় একটা মানে পয়েন্ট আসলে তো, যে আমরা যদি নিজেদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা একটা বিজনেস ভালোভাবে করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানেন? ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা সলিড করা। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলতে আইডিয়া আছে কারণ র মেটেরিয়ালসটা মানে আপনি যে একটা এন্ড প্রোডাক্ট পাবেন এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে হবে। যেমন মিস্টার তুলান, তাহলে বলেন এই কাপড়টা কিভাবে হয়েছে, পিছনে যান, এটা ফ্লোচারটা পিছনে বলতে থাকে। প্রথম হচ্ছে শর্টকাটে বললে হবে। আচ্ছা, এটা হচ্ছে সুতা, তারপর হচ্ছে পিছন মানে এখান থেকে পিছনে যান, ব্যাকওয়ার্ড তোমার এখান থেকে পেছনে যাও, টি-শার্টের থেকে পেছনে যাও। প্রথম হচ্ছে স্যার এটা হচ্ছে যদি এটা ওভেন ফেব্রিক হয়ে থাকে তাহলে হচ্ছে ওভেন মেশিন থেকে এটা হচ্ছে বোনা হয়েছে। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার সেকশনে গেছে, কাটিং সেকশনে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমি এইভাবে চাচ্ছিলাম না, অনেক কি বুঝতে পারছেন? আমি হ্যাঁ, অনেক বলবো। স্যার যেমন তোমাদের এই টি-শার্টটা হচ্ছে একটা পোলো টি-শার্ট, তো এটা আসছে হচ্ছে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং থেকে। তো এই ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং থেকে সেটা হচ্ছে মানে নিটিং এর মাধ্যমে এটা প্রসেসটা করা হয়েছে। সেখানে হচ্ছে নিট ফ্যাব্রিকটা, পোলো পিকে যে নিট ফ্যাব্রিক, সেই ফ্যাব্রিকটা তৈরি হয়েছে। আর সেই ফ্যাব্রিকটা তৈরি করার জন্য আমার হচ্ছে ইয়ার্নটা তৈরি হয়েছে। তো ইয়ার্নটা আমার স্পিনিং সেকশন থেকে আনা হয়েছে। এই ওর যে ডিমান্ডের যে টি-শার্ট, এই টি-শার্টের যে ইয়ার্নটা লাগবে বা ফ্যাব্রিকটা, সেটা হচ্ছে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারটা তৈরি করে দিয়েছে। আর এই ডিমান্ডের যে সুতাটা আছে, ইয়ার্নটা আছে, এই ইয়ার্নটা আবার ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং তারা তৈরি করেছে। আর ওই ইয়ার্নটা তৈরি করার জন্য যে আমার র মেটেরিয়াল বা যে ফাইবারটা লাগবে সেটা আমার কিন্তু আমার দেশের বাইরে থেকে আনা লাগতেছে, কারণ আমার দেশে এটা দিতে পারতেছে না। কেন দিতে পারছেন? কারণ আমাদের দেশের যে আবহাওয়া, যে সেটা হচ্ছে মানে এই কটনটা হচ্ছে মানে সুইটেবল না। মানে আমাদের দেশে যে কটনটা হচ্ছে ওইটা মানে সুইটেবল না। বাংলাদেশে আমি মনে করি সবচেয়ে ভালো করে উৎপাদন করে। আচ্ছা, মিস্টার অনেক একটা জিনিস মিস করছে, কেউ কি বলতে পারবেন? স্যার ডাইং একটা মিস করছে, ডাইংটা মিস করছে। ডাইংটা কোন জায়গায় থাকে? ডাইংটা ওনার এই গেঞ্জির ক্ষেত্রে ডাইংটা কোন জায়গায় ছিল? ডাইংটা গেঞ্জিটা হচ্ছে যে ফ্যাব্রিক যখন আমরা পাইছি তখন আমরা গ্রে ফ্যাব্রিকটা পাইছি। অনেক সময় ইয়ার ম্যানুফ্যাকচারিং পরে তো রাখতে হবে। আমি তো আমি ওনাকে জিজ্ঞেস করছি তুলনার গেঞ্জিটার ক্ষেত্রে ডাইংটা কোন জায়গায় ছিল? কম্পিউটার আদর দাই কি দেখো নিট ফ্যাব্রিক, বুঝছেন না? এটা নিট ফ্যাব্রিক। নিট ফ্যাব্রিক আর ওভেন ফ্যাব্রিক এই দুটোর ভিতরে সস্তা কোনটা? নিট ফ্যাব্রিক। হ্যাঁ, তো তাহলে এটা কোন জায়গায় ছিল ডাইংটা? ডাইংটা হচ্ছে ইয়ার্নের পরে ছিল হচ্ছে ডাইংটা, মানে ইয়ার্ন ডাই করছে। ইয়ার্ন ডাই করছে। আচ্ছা, ইয়ার্ন ডাইয়ের পক্ষে ঠিক আছে। সস্তা মানে কখন কোন জিনিসটা সস্তা হয়, কখন কোন জিনিসটা দামি হয়, প্যাটার্ন ধরে ফেলছেন তাই তো? আচ্ছা, তো যখন একটা হোল গার্মেন্টকে আমি ডাই করব তখন ওটা সবচেয়ে সস্তায় করা যায়।
আর যখন একটা ইয়ার্ন ডাই করে সেই ইয়ার্ন থেকে আমি অ্যাপারেল তৈরি করবো তখন ওটা কস্টলি হয় সবচেয়ে বেশি। গার্মেন্ট ডাই সেই জন্য হিসাবে সবচেয়ে সস্তা বলা যায় যদি সেম একদম সেম জিনিস দিয়ে আমি করি। এছাড়া তো আরো ওই যে আপনাদের প্রিন্টিং এর ভিতরে কত ভেরিয়েশন আছে দেখাচ্ছি, কিন্তু ধরুন সেম ডাই দিয়ে আমি ইয়ার্ন ডাই করব, আমি ফ্যাব্রিক ডাই করব, আমি গার্মেন্ট ডাই করব। সরাসরি এখন গার্মেন্ট ডাই করা যায়, এটা তো জানেন। হ্যাঁ। জানেন বলতে এটা আপনারা অ্যাপারেল 3 তে করবেন। অ্যাপারেল 3 এবার আছে না, এবার নাই, এবার মেজর জন্য মেজর ওকে। তো বুঝতে পারছেন তো ইয়ার্ন ডাইটা সবচেয়ে কস্টলি হয়। আর নিট ফ্যাব্রিকের ক্ষেত্রে এটা ধরে নেবেন মোটামুটি নিট ফ্যাব্রিক হচ্ছে 90% অফ দ্য টাইম, 90 কেন আমি কনফিডেন্টলি বলতে পারি 95% বা 99% অফ দ্য টাইম এটা ফ্যাব্রিক ডাই করা হয়, ঠিক আছে? ফ্যাব্রিক ডাই। আর রিমন যে শার্টটা পরে আছে ওটা কি ডাই? ওটা কি ইয়ার্ন ডাই, ফ্যাব্রিক ডাই না গার্মেন্ট ডাই? রিমন বলেন, রিমন বলেন। হ্যাঁ রিমন বলেন, এটা কি ডাই? রিমন, রিমন বলবেন এটা কি ডাই? রিমন বলেন। কেউ দ্বিমত করবেন? আচ্ছা, তো বুঝতে পারছেন তো ওভেন ফ্যাব্রিকগুলো মূলত এরকম হয়। আচ্ছা, ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ব্যাপারটাও বললাম। এবার তুলা নিয়ে একটা ডিবেট চলতেছিল যে বাংলাদেশে ভালো তুলা প্রডিউস করা যায় বা একটা ভালো তুলা প্রডিউস করার শর্ত কি কি এটা বলতে পারবেন? কিরকম শর্ত লাগে গেস করলে পারবেন? ভালো আবহাওয়া। এবার ভালো আবহাওয়া বলতে কি বোঝান? আচ্ছা, নাতিশীতোষ্ণ। আর মিশরের আর কোনো কেস আছে? স্যার গরমে তোলা ভালো হয় স্যার। বসন্তকাল। আচ্ছা গাজীপুর একটা আচ্ছা, গরমকালে তুলা গরমে তুলা ভালো হয় এটা বলুন। মানে রেগেছে। হ্যাঁ এখানে তুমি কিন্তু এবার ইন্টারেস্টিং হচ্ছে জিনিসটা যে আমি দেশ দেখে গেস করব। এখন দেশ দেখলে শুধু দেশ দেখলেই হবে, দেশের আয়তন দেখতে হবে না? আয়তনের ভিতর আবার কতটুকু হচ্ছে চাষযোগ্য জমি ওটা দেখতে হবে না? আবার ওই দেশে এগ্রিকালচার করে কতজন, প্যারামিটারস বাড়বে কমবে না। আচ্ছা, গরম আবহাওয়া ছাড়া আর কেউ কিছু গেস করবেন? বলার আছে? হুম? শীতল বলছিলাম। শীতল, শীতল আর গরমের মাঝখানে একটা জিনিস আছে। না না, শীতকাল, বসন্তকাল এটা। বসন্তকাল। না, মূল যে জিনিসটা হচ্ছে গরম তো অবশ্যই, আর শীতলটা এক জায়গায় ম্যাচ করে কোন জায়গায়? শুষ্ক হইতে হয়। শুষ্ক, বাতাসে আর্দ্রতা একদম কম থাকবে, বাতাস একদম শুকনা হবে, ওখানে বৃষ্টিপাত হবে না। কটন, কটন ফিল্ডে যদি বৃষ্টি হয় তাহলে কি পুরা মানে পুরা 6 মাসের ফসলটা নষ্ট হয়ে গেল না? ওটা দিয়ে কিছু করতে পারবেন না। তো শীতলটাকে আমি ওই জন্য শীতলটাকে সরাসরি আমি ক্যান্সেল করতে পারতেছি না। আপনার ওই দিক থেকে আপনি শুষ্কটা নিতে পারবেন, যে গরম এবং শুকনো আবহাওয়া যেখানে মরুভূমি টাইপের এলাকা যেগুলো, এই জন্য দুনিয়ার একদম 1 নাম্বার টপ গ্রেড কটন হচ্ছে ইজিপশিয়ান কটন। মিশর যেখানে ইজিপ্ট দেয় না, টার্কি দিচ্ছে, মানে এটা তো প্রোডাকশন দেখাচ্ছে, কিন্তু টপ গ্রেড কোয়ালিটি কটন হচ্ছে ইজিপশিয়ান কটন, যেটা তুরস্কতেও ইজিপশিয়ান কটন হয়, পাকিস্তানেও ওই সেম গ্রেডের সেম ভ্যারিয়েন্টের কটন হয়, জাস্ট মানে সেম জিনের স্পিসিস আছে না, মানে কটনেরও প্রজাতি আছে না, গণ প্রজাতি, এগুলো নিয়ে আইডিয়া আছে? আচ্ছা, তো কাছাকাছি লেভেলের কটন পাকিস্তানে হয়, আর ইন্ডিয়াটা একটু নিম্নমানের হয় আর কি। আর চায়নার দেশ বড়, এই জন্য চায়না সব দিক থেকে 1 নম্বরে ছিল, এখন আস্তে আস্তে চায়না ব্যবসা করে ছেড়ে দিচ্ছে। ওইটা নিয়ে আপনাদের সাথে কথা হবে। আপনারা তো মানে হতাশ করেন কিছু কিছু জায়গায়। সাগা ইউনিভার্সিটি থেকে একটা সেমিনার হলো, এটার ব্যাপারে জানতেন কে? জানতাম। আচ্ছা, তো সাগা ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে কিনা এটা নেটে ঘেটে দেখছেন কে? আচ্ছা, তো অফ টপিক লেখাপড়া থেকে বাইরে এসে একটা কথা বলি। আমার নিজের কিন্তু কখনো প্ল্যান ছিল না যে আমি লেকচারার হবো, আমি একাডেমিয়াতে আসবো। আমার কিন্তু শুরু থেকে টার্গেট ছিল আমি মার্চেন্ডাইজিংয়ে যাব, এবং আমার ঢাকা ইউনিভার্সিটির মানে বিএসসি শেষ করে আপনাদেরকে ভিডিও সাজেস্ট করেছিলাম মনোয়ার হোসেন পলাশের 2টা ভিডিও। তো ওইরকম একটা মডেল আমারও নেওয়ার প্ল্যান ছিল আর কি, যে বিএসসি ইন টেক্সটাইল, এমবিএ, তারপর হচ্ছে এমবিএ ফ্রম ডিইউআইবি, এরকম করে মার্চেন্ডাইজিংয়ে যাব। কিন্তু তারপরে আস্তে আস্তে আমি যখন একাডেমিয়ার সাথে একটু ইন্ট্রোডিউস হয়েছি, রিসার্চের ব্যাপার সম্পর্কে জানার চেষ্টা করছি, ওভারঅল আরো ইভালুয়েশন করছি, তারপর কিন্তু মানে মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে। তো সাগা ইউনিভার্সিটিতে প্রথম কথা এই জন্য বলছি, সাগা ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নাই,
সাগা ইউনিভার্সিটিতে মেকানিক্যাল যিনি আসছিলেন উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্ট হেড। এছাড়াও উনি আরো অ্যাডিশনাল অনেকগুলো রোল প্লে করেন। তো আপনারা ওইটাই যদি থাকতেন, ওইটা কি জন্য কথাটা আনলাম, আরো আদার্স অনেক ব্যাপার জানতে পারতেন। যে সাগা ইউনিভার্সিটির কথাটা কি নিয়ে কথা বলতেছিলেন কেন? আপনারা অনেক চায়না বিজনেস ছেড়ে দিচ্ছে বিজনেস ছেড়ে দিচ্ছে ওখানে ওই সেমিনারটাতে। থ্যাংক ইউ। আমি নিজে কিন্তু মাঝে মাঝে কথার রূপে আমি নিজে হারাই যাই, ঠিক আছে? তা আপনারা মনোযোগ রাখবেন ওই জায়গায়। তো এই বিজনেস ছেড়ে দেওয়ার ব্যাপারটা, এটা আগে শুরু করছে কে? বিজনেস ছেড়ে দেওয়া। এই যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, মে দিবসের এক্সাম্পল গত ক্লাসে মনে হয় দিছিলাম যে মে দিবসের কাহিনীটা, মানে মে দিবসটা হয়েছে কি জন্য, শ্রমিক দিবসটা আসছে কাদের থেকে, এটার রেভলিউশনটা হয়েছিল কোন জায়গায়? ইউএসের কোন জায়গায়? শিকাগো। ইউএসের শিকাগোতে গার্মেন্টস শ্রমিকরাই আন্দোলন করেছিল বেতন বাড়ানোর জন্য, এবং ওখানে একজনকে মেরে ফেলা হয়েছিল। আমেরিকাতে একজনকে মেরে ফেলা মানে বহুত বড় একটা ইস্যু। তো এরপর থেকে মে দিবসটা আসছে, শ্রমিকদের জন্য আইএলও আসছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, বা আরো অনেক ইউনিয়ন যে শ্রমিক ইউনিয়ন গঠন করছে, ফেডারেশন গঠন করা হয়েছে তাদের রাইটস গুলা রক্ষা করার জন্য। তো এই আলোচনাটা কিন্তু ইয়েতে হয়েছিল ওই সাগা ইউনিভার্সিটির সেমিনারটাতে, যে এখন আস্তে আস্তে আমার সাথেই বসেন আমাদের ত্রিপুরা ডিপার্টমেন্টের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মিস্টার শামীম। উনি একটা কোশ্চেন, মানে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি জিজ্ঞেস করছিল যে জাপান এত উন্নত একটা দেশ, ন্যানো টেকনোলজিতে কাজ করতেছে, এখন মাইক্রোচিপ সহ অন্যান্য অনেক কিছু রিসার্চ করতেছে, অনেক উন্নত হয়ে গেছে। তো জাপানে তাহলে ইয়ে নাই কেন, মানে বড় বড় যে প্রডিউসার যারা, যেমন ধরেন স্যামসাং কোন দেশে? কোরিয়ান। তারপরে আরো দুই একটা ব্র্যান্ডের এলজি কোন দেশে? সম্ভবত তাইওয়ান বা কোরিয়ান। মানে ওনারা ত্রিপলি ব্যাকগ্রাউন্ডের, তো স্যামসাং এর নামটা আমার মনে আছে, আরো দুই তিনটা ব্র্যান্ডের নাম বলছে। ব্র্যান্ডের নাম বলতেছে টপ ইলেকট্রনিক্স যে ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো সব তো কোরিয়া, তারপরে হচ্ছে চায়না, তাইওয়ান, এরকম মানে পশ্চিমা দেশগুলো তো নাই, কিন্তু জাপানেরও নাই। এখন ক্যামেরাতে এটা বলা একটু আনপপুলার হবে, না পজ করতে হবে না, মানে আমি জাস্ট বলতেছি এই ভিডিও টেক্সটাইল নিয়ে কারণ ইন্টারেস্ট থাকলে সে দেখতে পারে, তাছাড়া হয়তো পার্টিকুলারলি কেউ খুঁজে দেখে না। তো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের যে ব্যাপারটা, এই বিজনেসটা এখন সবাই আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, এবং আমেরিকা জাপানকে অ্যালাউ করে নাই বলেই জাপান এরকম এই বিজনেসে আসেনি। আমেরিকার সাথে তো জাপানের একটা পুরাতন শত্রুতা আছে, এটা নিয়ে জানেন, মানে এটা উনি বলছে কথাটা, ভেতরের কথার মতো আর কি। ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে কথা বলে বলছি, মানে ছোটখাটো মানুষ। তো আমেরিকার বিরুদ্ধে যে কেউ ওভাবে, তাও যারা দাঁড়ানো তারা তো স্ট্রংলি দাঁড়াচ্ছে। তো এই এখন কিন্তু ব্যবসা চলে হচ্ছে সব মাইন্ড, মানে আপনার ব্রেইন থেকে যে প্রোডাক্টটা আপনি ডিরাইভ করবেন, আপনার সব হবে হচ্ছে ভার্চুয়াল। এখন ভার্চুয়াল জিনিসপত্রের বিজনেস করতেছে আমেরিকা, ওইটা করে সবচেয়ে বেশি সাকসেসফুল। আর বাকিরাও এখন ওই দিকেই যাচ্ছে, টেকনোলজি নিয়ে বিজনেস করতেছে, নতুন নতুন প্রোডাক্ট আনতেছে, প্রোডাক্ট এনে জাস্ট একবারও ম্যানুফ্যাকচার করে উনি এটা বোঝাই পারবেন যে জাপানরা এখন কি করে। যেমন ক্যানন, নিকন, এগুলো কার কোম্পানি, কোন দেশের কোম্পানি? 80-র দশকেও জাপান অনেক টপে ছিল, মানে ম্যানুফ্যাকচারার হিসেবে। গাড়ি বানাই তো। হ্যাঁ, টয়োটা জাপান নিত, তাই না? টয়োটা জাপান। এখন কিন্তু ওরা নিজেদের বিজনেসটা ফ্রিল্যান্স করে দিচ্ছে, অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে, মালিকানা আমার থাকবে, টাকা আমি আমার জাপানে বসেই কামাবো। কিন্তু যেমন আমেরিকা আইফোন ম্যানুফ্যাকচার করতেছে চায়নাতে গিয়ে, আইফোন ম্যানুফ্যাকচার করতেছে ইন্ডিয়াতে গিয়ে, ওইরকম ওরা হচ্ছে এখন নিজেদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলো অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে। ওরা জাস্ট প্রোডাক্ট ডিজাইন করবে নিজের ব্রেন থেকে, প্রোডাক্টটাকে একটা স্মার্ট প্রোডাক্ট বানাবে, বানানোর পর ওরা জাস্ট ওরা একবার ম্যানুফ্যাকচার করবে, ম্যানুফ্যাকচার করার পর থমাস আলভা এডিসনের মতো প্যাটেন্ট বিক্রি করে দিবে। থমাস আলভা এডিসনের প্যাটেন্ট জানেন, তার কিন্তু 6000-এর উপরে প্যাটেন্ট আছে জিনিসপত্রের। আর জেনারেল এসি দেখছেন, অনেক পুরাতন, দেখার কথা। হ্যাঁ, এই জেনারেল ইলেকট্রনিক্স এটা কার কোম্পানি জানেন? হ্যাঁ, এটা থমাস আলভা এডিসনের তৈরি করলে কোম্পানি। তো এই হচ্ছে বিজনেস এখন এইদিকে যাচ্ছে। চায়না আস্তে আস্তে ছাড়তে ও এত বড় একটা দেশ, ওর এত বড় একটা দেশের পর সবাই ওখানে ইঞ্জিনিয়ার হচ্ছে না, তারা হচ্ছে মানে লেখাপড়া না করে তারা যারা ইন্ডাস্ট্রি জব করতেছে, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে জব করতেছে, ওরাই এইটাকে টেনে নিয়ে যাচ্ছে। শ্রমিক যারা কৃষক, যারা তুলো চাষ করে আসছে, তারা তুলাই চাষ করতেছে, ওই জন্য বা এখন বুদ্ধি বিক্রি করে টাকা ইনকাম করতে
এই 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 মডেলে সবাই এখন যাচ্ছে, এই মডেলের দিকে সবাই ছুটতেছে। কারণ শারীরিক পরিশ্রম করে যেই আপনি ইয়ে করতে পারবেন, যেটা আপনি আর্ন করতে পারবেন, তার চেয়ে মেধা বিক্রি করে আরো অনেক বেশি দূরে এগানো যায়। মানে নিজের শ্রম দিয়ে যতটা না এগানো যায়, শ্রম প্লাস মেধার কম্বিনেশন দিয়ে আরো উপরে যাওয়া যায়। এই জন্যই আপনারা ইঞ্জিনিয়ারিং এ আসছেন, আপনারা স্পেশাল। এমনকি আপনারা ইন্ডাস্ট্রিতে যান, ইন্ডাস্ট্রিতেও আপনাদের ভ্যালু বেশি, কারণ আপনারা হচ্ছে পিকে ছিলেন আপনারা। কিন্তু ওখানে আপনি যদি একটা টেক্সট খেতে যান, ইয়ার্ন স্পিনিং প্ল্যান্টে যান বা ডাইং ইয়েতে যান, ডাইং হচ্ছে ইউনিটে যান, তারা পিকে চিনবে না। ফ্যাব্রিকের লোকজন চিনবে, অ্যাপারেলের লোকজন যারা অনেকদিন পিকে নিয়ে কাজ করে সে পিকেটা চিনবে। কিন্তু যে আবার ইয়ে নিয়ে কাজ করে না, যে হচ্ছে ইন্টারলক নিয়ে কাজ করে না অ্যাপারেলে, সে কিন্তু আবার পিকে চিনবে না। সে ইন্টারলক নিয়ে কাজ করে, সে ইন্টারলক চিনবে। এই আর কি। এবার প্যাটার্ন 2টা হচ্ছে মিস্টার সোহান রিডিং করুন। Pattern 2. China continues to lose market share in clothing export, which benefit other leading apparel exporters in Asia. এখানে আদার লিডিং অ্যাপারেল এক্সপোর্টার বলতে কাকে বোঝাইছে? মানে অন্যান্য যে দেশগুলো লিস্টে কে কে আছে? চায়না, ইন্ডিয়া আছে, তারপরে অ্যাপারেল ক্লোদিং বাংলাদেশ আছে, আর কে আছে? ইন্ডিয়া। ভিয়েতনাম আছে, ইন্ডিয়া আছে। ভিয়েতনাম। আর ভিয়েতনামের নামটা জানছিলাম না। তারপর ওখানে লেখা আছে। Not only for the first time Bangladesh surpassed Vietnam and ranked as the world's second largest apparel exporter in 2022. In value, China remained the world's largest apparel exporter in 2022. However, China's clothing export experienced a growth of 3.6% to the global average of 5%. পজিশনিং চায়না Positioning China at the bottom of এটা হচ্ছে গ্রোথের, হ্যাঁ এটা হচ্ছে গ্রোথের র্যাঙ্কিং করলে বটমে গেছে। তো আমি যেটা বললাম যে চায়না কিন্তু বিজনেস ছেড়ে দিচ্ছে, যেখানে গ্লোবাল একটা এভারেজ গ্রোথ ছিল 5%, মানে সব দেশ গড়ে 5% করে হইলেও অন্তত গ্রো করছে, সেখানে চায়না গ্রো করছে 3.6%। এটা দ্বারা কি বোঝা যাচ্ছে? ওরা এখান থেকে সরে আসতেছে, ওরা ছেড়ে দিচ্ছে ওরা। তারপর China's global market share is in clothing exporter dropped to 31.7% in 2022, marking its lowest point since the pandemic, and a significant decrease from the approximate 38% record from 2015 to 2018. আচ্ছা, বাকিগুলো আপনারা নিজেরা পড়ে নিন, সরাসরি এক্সামে কিছু আসবে না, কিন্তু আপনাদের এই ফিউচারটা মানে এই প্যাটার্নটা জানার জন্য আপনাদের দরকার যে অ্যাপারেল বিজনেসটা কোন দিকে যাচ্ছে, কিভাবে চলতেছে। আর মেহেদি একটা কোশ্চেন করছিল, ওটার আনসার তো আমরা দিই নাই। ইউর ভিতর কয়টা দেশ আছে, তাই তো? ইউর ভিতর কয়টা দেশ আছে এখন এক্স্যাক্টলি আমার মনে পড়তেছে না। 16-17টা না, এটা 27-এর উপরে। আমার আগের নলেজ অনুযায়ী 27টা ছিল, এখন 32টা। মানে মাঝে মাঝে ইয়ে হয়, মাঝে মাঝে হচ্ছে যেমন রাশিয়া ইউরো চালায় তারা কিন্তু এখন আবার ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইউরোপের একটা দেশ বের হয়ে গেছে, খুবই পপুলার একটা ঝগড়াঝাটি ঝামেলা টামেলা করার মাধ্যমে। এটা বলতে পারবেন? ন্যাটো না, ন্যাটো না, এটা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে একটা দেশ বের হয়ে গেছে, ইউরোপেরই একটা দেশ, সবচেয়ে প্রভাবশালী যে দেশটা ইউরোপে। ইউরোপের সবচেয়ে প্রভাবশালী দেশ কোনটা? জাপান। ইউরোপে জার্মানি সবচেয়ে প্রভাবশালী না। ব্রিটেন। ব্রেক্সিট শুনুন নাই? ব্রেক্সিট নিয়ে ব্রিটেনের 3-4টা প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে গেল। প্রধানমন্ত্রীর নাম এই যে লেটেস্ট এখন ঋষি সুনাক আছে, ঋষি সুনাকের আগে একটা ফিমেল একজন আসছিলেন, তার আগে আরেকজন কে ছিল, ওরা এখন নাম মনে আসতেছে না। তো এই এখন ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু ব্রিটেন নেই। তো ইউরোপিয়ান ইউনিয়ন কালেকটিভলি ওরা এখন র্যাঙ্কে উপরে আছে, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন ইন্ডিভিজুয়ালি ওরা ওরকম আমাদের স্ট্রং থ্রেট না।
আর আরেকটা ব্যাপার কি, বাংলাদেশে যেহেতু এত গার্মেন্ট ইন্ডাস্ট্রি হয়ে গেছে, আর একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি তো আপনারা ভিজিট করছেন এর মধ্যে, তাই না? আপনারা তো দেখছেন একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশে যে ছোট চলে আছে, বা মিরপুরের বলে চিন্তা করেন যে একটা 4 তলা বিল্ডিং এ একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি দিছে, ওইটাই মানে ইনস্টলমেন্ট কস্ট কেমন হবে, ওটার সেটআপ খরচ কেমন হবে বলতে পারবেন? আন্দাজ করে বলেন। ধরেন আপনারা এই বিজনেস দিবেন সেটা খরচ 20 কোটি, লাখ আমি লাখ বলতেছি। মেশিনই তো কোটি ওটা আমি ওই তো। সুইং মেশিন কিনবো। তারপর সেকেন্ড হ্যান্ড সুইং মেশিন কিনলে 10 থেকে 30 হাজারের ভিতরে সব পাওয়া যায় আর কি, পার মেশিন। 60-70 লাখ। তো তাহলে এত মানে একটা জাস্ট আমার একটা 1 তলা বা 4 তলার একটা ইন্ডাস্ট্রি করতেই সেখানে আমার এত ইনস্টলমেন্ট কস্ট হয়। তো তাহলে এখন এটা তো নিজের কলিজায় একটু লাগবে যে আমি এখনই এটা বাদ দিয়ে আমি টেকনিক্যাল টেক্সটাইলের বিজনেসে যাব, বা মানে ওটা তো অনেক সাহস লাগবে, বা আপনার তখন কোটিতে ইনকাম করতে হবে এরকম একটা ডিসিশন নেওয়ার জন্য। এরকম আসতেছে যেমন বাংলাদেশে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নিয়ে যে পয়েন্ট রেজ করছিলেন তখন, যে বাংলাদেশ তাহলে কেন স্পিনিং এ স্ট্রং হচ্ছে না। আমাদের ন্যাচারাল তো একটা ব্যারিয়ার আছে, আমরা যেহেতু নদীমাতৃক দেশ, আর আমরা হচ্ছে ওই যে মৌসুমী জলবায়ুর দেশ, তা আমাদের বৃষ্টিপাত অনেক বেশি হয়। কটন প্লান্ট আছে যেমন যশোরে আগে মোটামুটি হয়তো, আমার জাস্টের ওখানে হয়তো, জগদীশপুরে হচ্ছে তুলা উন্নয়ন কেন্দ্র আছে, গাজীপুরে একটা আছে। হ্যাঁ গাজীপুরে আরেকটা আছে। ওটার কথা যে একটা শিমুল বাগান নাকি জানি। কিন্তু অনেক এই সরকারি এরিয়ার বাইরে কৃষকরা ইচ্ছায় মানে স্বেচ্ছায় এখন আর ইয়ে করে না, তুলা চাষ করে না, কারণ এটা খুবই মানে বাংলাদেশের পার্সপেক্টিভে খুবই লসের একটা ব্যবসা। এই জন্য এখন আস্তে আস্তে যেমন পলিমার ইয়ে করতেছে, আমাদের দেশে নাইলনের সুতা বানানো হচ্ছে, নাইলন আসছে, তো পলিস্টার যদি চলে আসে, যেমন শুরুতে যখন পলিস্টার আসছিল, পলিস্টার কটনকে রিপ্লেস করবে এরকম একটা টার্গেট নিয়ে কাজ করতেছিল। এটা লিডিং এ কারা ছিল? টেক্সটাইল এক্সপোর্টে এটা নিয়ে বেশি কাজ করতেছিল কারা? টেক্সটাইল এক্সপোর্টে 1 নম্বরে কে ছিল? চায়না। এই পলিস্টার তারাই এই বর্তমান পলিস্টারে নিয়ে আসছে, বর্তমান রূপটা তারাই দিচ্ছে। তো এটা হচ্ছে এর মতো, যখন নোকিয়া অ্যান্ড্রয়েড নিল না, নোকিয়া জাভাতে ছিল, ওরা বললো আমরা অ্যান্ড্রয়েড নিব না, আমরা জাভা দিয়ে বিজনেস করতে থাকবো, বা ওরা নিজেরা আরো অপারেটিং সিস্টেম তৈরি করতেছিল। তারপর মাইক্রোসফট নিয়েছিল, মাইক্রোসফট নিয়ে তো নোকিয়া ডাল হয়েছে। মাইক্রোসফট তো নেয়, স্যামসাং নিচ্ছে, স্যামসাং নিয়ে তো অ্যান্ড্রয়েডের মেইন বিজনেস তো স্যামসাং করছে শুরুতে। আচ্ছা, নোকিয়া মাইক্রোসফট নিয়েছিল অপারেটিং সিস্টেম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওইটা আমি সঠিক জানি না, কিন্তু অ্যান্ড্রয়েডটা না নিয়ে বিজনেস, এই জন্য বললাম যে বিজনেস হচ্ছে ডাইনামিক, পাহাড়ে ওঠার মতো, রিস্কি ডিসিশন নিতে হয়, বা মানে আল্লাহর নামে ডিসিশন নিতে হয়। ডিসিশনটা আমি ছক্কাও মারতে পারি, আমি আউট হয়ে যেতে পারি। আর আরেকটা কি বলতেছিলাম, হ্যাঁ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এখন বাংলাদেশে আস্তে আস্তে আসতেছে, নাইলন আসছে, পলিস্টার আনার চেষ্টা চলতেছে, এগুলো হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা তো কম বেশি মনে হয় শুনছেন বিভিন্ন জায়গায় যে টেক্সটাইল সেক্টর আগের মতো নাই, টেক্সটাইল সেক্টর শ্রিঙ্ক করতেছে। এটা সত্যি কথা যে টেক্সটাইল সেক্টর আগের মতো নাই, কারণ আগে একটা ফ্রেশার বের হয়ে ঢুকতো হচ্ছে 20-25 হাজার টাকা স্যালারিতে, এখন থেকে 10-15 বছর আগে 20-25 হাজার টাকা স্যালারিতে ঢুকতো, এখনো সেই ফ্রেশার কিন্তু 20-25 হাজার টাকা স্যালারিতে ঢুকতেছে, আরো কম হতে পারে। আরো কমে ঢুকতেছে। হ্যাঁ আছে, মানে আমি একটা অ্যাডভান্টেজ বলে আছি। তো আপনারা তাহলে চিন্তা করেন 10-15 বছর আগে 20-25 হাজার, আর এখনকার 20-25 হাজার তো সেম না। কিন্তু টেক্সটাইল সেক্টরটা কখনোই হারায় যাবে না। বাংলাদেশ একটা লিস্ট ডেভেলপড কান্ট্রি, ঠিক আছে, নিম্ন মধ্য আয়ের দেশ, তো এখানে অবশ্যই টেক্সটাইল কখনোই হারাবে না, টেক্সটাইল অলওয়েজ থাকবে, আর যারা টেক্সটাইল করতেছে তাদেরও চাহিদা থাকবে। কিন্তু আপনাকে নিজের ভ্যালু বাড়াইতে হলে, যেটা বললাম শ্রম প্লাস মেধা, এটার একটা কম্বিনেশন করে আপনাকে নিজেকে স্কিলফুল হতে হবে এটাতে। আর রিসার্চের দিকে গিয়ে যে জার্মানিতে যারা জব করে, জার্মানিতে ইন্ডাস্ট্রি সেক্টরটা আছে, টেক্সটাইল সেক্টর আছে, ইতালিতে আছে টেক্সটাইল সেক্টর, বাংলাদেশ থেকে হায়ার স্টাডিতে গিয়ে ওরা ওখানে গিয়ে জব করতেছে। মানে বাংলাদেশের পরিশ্রম, এটা আনফরচুনেট আর কি, যে এই জন্য এই যে মেধা পাচার যে জিনিসটা বলে, বাংলাদেশে সে যখন প্রপার অ্যাকনোলেজমেন্ট পায় না, সে তখন বাইরে গিয়ে প্রপার অ্যাকনোলেজমেন্টটা নেয়, আর সে হচ্ছে ওই শ্রমটা দিয়ে চাইতে বেটার একটা লাইফস্টাইল লিড করতে পারে, এই আর কি। তো আপনারা এতটুকু নিশ্চিত থাকেন যে অন্যান্য ইঞ্জিনিয়ারিং এর থেকে আপনারা অনেক বেশি সিকিউর আছেন, আপনাদের জব সিকিউরিটিটা আছে। এরপর আপনি আপনাকে নিজেকে কোন জায়গায় নিয়ে যাবেন এটা আপনার উপর। আচ্ছা, এবার আমরা হচ্ছে বাংলাদেশের শর্ট অ্যানালাইসিস করে আজকে শেষ করব, যে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের স্ট্রেংথ কি, উইকনেসেস কি, অপরচুনিটিস কি, থ্রেটস কি। তো
আমি মেহেদি বাংলাদেশ আরএমজি সেক্টরের স্ট্রেংথ কি এখানে সিরিয়াল কোড less labor cost, energy and reliability, lesser price, freely accessible, infrastructure like railway, sea, river and air route. Has a great number of export financing organization for guidance. Responsibility, open, horizontality or open economy, particularly in the export processing node. Several association like BGMA, BKMPA and BETZA to build the tight collaboration with various connected organizations. Duty free access to some of the largest market of the world like EU, USA. Thickness of currency opposed to dollar euro help exporters to earn suitable profit, certain profit. Conveyance of duty-free custom warehouses. আচ্ছা সবাই মোটামুটি জিনিসগুলো তো দেখছেন, প্রত্যেকটা লাইনে দেখছেন না? এবার বলেন কার কোন লাইনে প্রবলেম আছে, কে কোন লাইন বুঝেন না? ছয়। আচ্ছা ছয় ছাড়া না হয় আমি জিজ্ঞেস করবো। আপনি জিজ্ঞেস করেন। আচ্ছা ছয় ছাড়া বাকি সব লাইন সবাই বুঝছেন? আচ্ছা ছয় আর নয় এছাড়া হ্যাঁ ছয় সাত নয় আর 8 আচ্ছা ঠিক আছে আমি সবগুলো এবার আমি বলতেছি। প্রথমটা হচ্ছে লেবার কস্ট এবং এটা আন্দোলন করে 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 এগুলো যখন হয়েছে, আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম তখন গার্মেন্টস কর্মীদের 5,000 টাকা বেতন ছিল। তারপর ওটা রিভাইজ হয়ে 8,000 হয়েছিল। এখন 13,000 না? আচ্ছা মানে আমার পরিচিত ইন্ডাস্ট্রি সবগুলোতে 13 হয়েছে। আচ্ছা ঠিক আছে। এবার দ্বিতীয়টা এনার্জি বলতে আমরা কি বুঝি? বিদ্যুৎ আর গ্যাস। ইন্ডাস্ট্রি চলার জন্য এগুলোই লাগে, বিদ্যুৎ আর গ্যাস। তো বিদ্যুৎ আর গ্যাস অন্যান্য দেশের তুলনায় প্রাইস কম। অন্যান্য দেশ বলতে গার্মেন্ট এক্সপোর্টিং কান্ট্রি যেগুলো, মানে আমাদের কম্পিটিটর যারা, আমাদের হিসাব তো আমাদের কম্পিটিটরের সাথে। হ্যাঁ এখানে কাজ করতেছে মনে হয়। আচ্ছা তারপরে ফ্রিলি অ্যাক্সেসিবল ইনফ্রাস্ট্রাকচার বলতে কি বোঝাচ্ছে? যে আমাদের রেল রোড, আমাদের যে সমুদ্র বন্দর, আমাদের তারপর হচ্ছে সমুদ্র পথ, এগুলাই সরকার আলাদা বেনিফিট দেয় যারা হচ্ছে গার্মেন্ট এক্সপোর্টার আছে, এবং এগুলোরই বিজনেস করে বাংলাদেশ, মূলত রপ্তানি করে কি এগুলোই তো রপ্তানি করে। তো এটার সুবিধা আছে অন্য দেশে যেটা ফার্স্ট প্রায়োরিটি পায় না। আচ্ছা এরপর হ্যাজ এ গ্রেট নাম্বার অফ প্রি এক্সপোর্ট ফাইন্যান্সিং অর্গানাইজেশন। প্রি এক্সপোর্ট ফাইন্যান্সিং অর্গানাইজেশন মানে হচ্ছে আপনি এক্সপোর্ট করার আগ পর্যন্ত আপনার যে অর্থদানকারী যে সংগঠনগুলো আছে সেখানে সাহায্য পাওয়া যায়, মানে গার্মেন্ট বিজনেসে। হ্যাঁ যেমন ব্যাংকগুলো এলসি করতে হয় না? এলসির নাম শুনছেন? এলসি নিয়ে ভালো আইডিয়া আছে? এলসিটা হচ্ছে মূলত আপনার একটা বন্ড, একটা কাগজের চুক্তিপত্র। থার্ড পার্টি বলতে এটা ব্যাংক, ওই যে ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, এটা ব্যাংক জড়িত আর কি এটার সাথে। তো এই তারা হচ্ছে এলসি করে আমার দেশ থেকে, মানে ওই দেশ থেকে এলসি করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি বলে। ওই ব্যাংকটা বলে যে বাংলাদেশের যেমন কথার কথা আমেরিকায় সিটি ব্যাংক আছে, এটা বাংলাদেশের সিটি ব্যাংকের সাথে মনে হয় সম্পর্ক নাই। আমেরিকান সিটি ব্যাংক থেকে বাংলাদেশে ইস্টার্ন ব্যাংক ইবিএল, ইস্টার্ন ব্যাংকের সাথে এলসি হয়েছে। তো আমার গার্মেন্ট ইন্ডাস্ট্রি ধরেন হামিম গ্রুপের থেকে যারা হচ্ছে 10,000 পিস জিন্স নিবে, যারা তো চিনেন একটা ক্লোদিং ব্র্যান্ড। হ্যাঁ তো যারা সিটি গ্রুপকে বললো, সিটি ব্যাংককে বললো যে আপনারা হচ্ছে এলসি করেন, তারপর তারা এখানে এলসি করলো ইস্টার্ন ব্যাংকের সাথে। ইস্টার্ন ব্যাংক তখন এলসিটা পাঠালো হচ্ছে হামিম গ্রুপকে। হামিম গ্রুপ ওইটা অ্যাকসেপ্ট করে নিল, সব চুক্তিপত্র স্বাক্ষর করে এটা আপনাদের ফিফথ চ্যাপ্টারে পড়া হবে।
ডকুমেন্টেশন নিয়ে, তারপরে এলসিটা অ্যাপ্রুভ হলো। তো এটাই হচ্ছে সে ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন। ওকে, এছাড়া আরও আছে ব্যবসা। ব্যবসাও কিন্তু ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের ভিতরে পড়ে। ব্যবসা পুরোটাই এক্সপোর্টের যে প্রসিডিউরটা ওটা পুরোটাই ব্যবসা নিয়ন্ত্রণ করে। আর ব্যবসা কিন্তু সরকার অনুমোদিত বা সরকারি সংগঠন, স্বায়ত্তশাসিত কিন্তু সরকারি সংগঠন। আচ্ছা, আর এই যে ইপিজেড, ইপিজেড মানে বাংলাদেশে অনেকগুলো ইপিজেড, এখন ইপিজেড আরো বাড়তেছে সব জায়গায়, এটার মধ্যে বলা হয়েছে। অ্যাসোসিয়েশন, সরকারি অ্যাসোসিয়েশন তো আছে যারা খুব স্ট্রিক্টলি রুলস এন্ড রেগুলেশনগুলো মেনটেন করে একটা প্রসেসের ভিতর রাখে সবাইকে। আর ডিউটি ফ্রি অ্যাক্সেস, ডিউটি ফ্রি অ্যাক্সেস মানে হচ্ছে যে আলাদা কোনো বাংলাদেশ লিস্ট ডেভেলপড কান্ট্রি হওয়াতে ওই আমেরিকা বা ইউরোপের দেশগুলা আলাদা কোনো কর রাখে না বাংলাদেশের উপর, যে তুমি যে এক্সপোর্ট করবা ক্লোদিং আইটেম, ওই ডিউটি ফ্রি অ্যাক্সেস, ডিউটিটা হচ্ছে একটা স্পেশাল কর, ওই করটা রাখে না। তাদের হচ্ছে এই যে ইয়েতে ওয়্যার হাউসেও ওইটা রাখে না, তারা হচ্ছে যখন ইয়ে করবে এক্সপোর্ট করবে সেখানেও রাখে না। তো ওইটা একটা প্লাস পয়েন্ট বাংলাদেশে। আর থিমনেস অফ কারেন্সি, থিমনেস অফ কারেন্সি মানে হচ্ছে 1 টাকা সমান এখন 110, $1 সমান এখন 110, হ্যাঁ $1 সমান 111 টাকা নাকি। হ্যাঁ, এইটাই হচ্ছে থিমনেস অফ কারেন্সি, মানে আমাদের টাকা অনেক পাতলা, ডলার অনেক মোটা, মানে 110 টাকা 110টা 1 টাকার সমান একটা ডলার, এটাই হচ্ছে থিমনেস অফ কারেন্সি। বাকিগুলো আমি এখানে বলে দিই। এবার উইকনেস, উইকনেস হচ্ছে লঙ্গার লিড টাইম। মানে লিড টাইম মানে হচ্ছে আমরা অর্ডার কমপ্লিট করে পাঠাইতে অনেক বেশি সময় লাগে। কি জন্য বেশি সময় লাগে? কারণ আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খারাপ, আমার র মেটেরিয়াল লাগে, আনা লাগে, অ্যাক্সেসরিজ আনা লাগে, হ্যান ত্যান বিভিন্ন জিনিস আনা লাগে। আমার দেশে বানানো হচ্ছে না, চেঞ্জ করছি তাই চেঞ্জ হয়েছে। লঙ্গার লিড টাইম, এটা বুঝছেন? ওকে, তারপর হচ্ছে ল্যাক অফ মার্কেটিং ট্যাকটিক্স। আমাদের মার্কেটিং যে স্কিলসগুলো ওটা আরও ডেভেলপ করতে হবে। অন্য দেশের সেলিং পিচ মানে অন্যান্য, আমাদের এখানে সবই কম, আমরা কম্পেয়ার করে বলতেছি আমরা খারাপ কম্পারেটিভলি, আমরা নিজেরা যে একদম খারাপ তা না। উইক ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার আছে কিন্তু এগুলা উইক। এই যে আজকে এই যে ভিআইপি অ্যাক্সেসের কারণে, আজকে ভিআইপি মুভমেন্টের কারণে পুরো ঢাকায় জ্যাম হয়ে গেছে। এটা উইক ইনফ্রাস্ট্রাকচারের জন্য এটা হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার স্ট্রং হলে এটা হতো না। ল্যাক অফ সিপোর্ট ক্যাপাসিটি, সিপোর্ট আছে দুইটা, একটা মংলাতে, একটা ইয়েতে বে অফ বেঙ্গল, মানে একটা হচ্ছে ইয়েতে পায়রাতে আছে, আর একটা হচ্ছে চিটাগং, তিনটা। তো এইটা হচ্ছে এনাফ না, এটা এনাফ না। এটা যেমন চায়নাতে মনে হয় 64টা সিপোর্ট আছে, চায়না দেশটা হচ্ছে এরকম অনেক বড়। 64টা আছে হচ্ছে টপ 100 এর ভেতরে, আর মানে টপ 100 বলতে র্যাঙ্কিং আছে। আর বাংলাদেশের টপ 100 এর ভেতর আছে দুইটা, ওই মংলা আর চিটাগং। আচ্ছা, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, তারপর হচ্ছে স্মল নাম্বার অফ ম্যানুফ্যাকচারিং মেথড। আমাদের ম্যানুফ্যাকচারিং মেথডে এখনো ভেরিয়েশন আসে নাই, যেটা বললাম যে এখন নাইলন স্পিনিংটা আসতেছে, তারপরে এওপি আসতেছে, তারপরে আর কি টেকনিক্যাল টেক্সটাইল কিন্তু আমাদের কাছে নাই। পিপি বানাচ্ছিল ওই কোভিডের শুরুর দিকে, একটা ইন্ডাস্ট্রি বলছিল যে আমরা পিপি বানাতে পারবো, তো এখন ওগুলো আসতেছে। আমাদের ম্যানুফ্যাকচারিং মেথড খুব কম, আমাদের ভেরিয়েশন কম। এই যে পেটি নাম্বার অফ প্রোডাক্ট ভ্যারাইটি, মানে আমার যে প্রোডাকশন মেথড ওটাও লিমিটেড, আমার যে প্রোডাক্ট ক্যাটাগরি সেটাও লিমিটেড। আমি বেশি রকম অফার করতে পারতেছি না। আগের পেজে আরেকটা কোনটা? আচ্ছা, তো এই যে স্যার এই কম্পেনসারি হ্যাঁ, এটা হচ্ছে ডিউটি ফ্রি অ্যাক্সেস। হ্যাঁ, দুটোই ডিউটি ফ্রি অ্যাক্সেস। মানে আমেরিকাতে আমরা যখন একটা প্রোডাক্ট পাঠাচ্ছি ইউরোপ বা আমেরিকাতে, তারা বাংলাদেশকে গরিব দেশ হিসেবে তার থেকে আলাদা কর নিচ্ছে না। এটা আপনার কাপড় পাঠানোর সময় কর নিচ্ছে না, আবার আপনি যখন ওদের ওয়্যার হাউস ইউজ করতেছেন তখন আলাদা কর নিচ্ছে না, অন্য দেশ থেকে করটা নেয়। গরিব আমরা কত করি, এটাই গরিব হওয়ার অ্যাডভান্টেজ। আচ্ছা, আপনারা বোর হয়ে যাচ্ছেন নাকি? আমি এটা শেষ করে ফেলবো। শেষ করে দেন স্যার। আচ্ছা, এই যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার সুপারভাইজার ম্যানেজার, তারা প্রপারলি ট্রেন্ড না। এখন এগুলো নিয়ে কাজ চলতেছে আর কি, এইদিকে আমরা ইফোর্ট দিচ্ছি আর কি, ম্যান পাওয়ার, স্কিলড ম্যান পাওয়ার তৈরি করার পিছনে। অটোক্রেটিক অ্যাপ্রোচ ইজ নিয়ারলি অল দ্য ইন্ডাস্ট্রি। অটোক্রেটিক অ্যাপ্রোচ মানে হচ্ছে তারা নিজেদের ভিতর কম্বিনেশন করে কাজ করতে চায় না, নিজে অটোক্রেট হতে চায়। যে প্রত্যেকটা ইনভেস্টর যারা, মানে তাদের ভিতর মিলেমিশে কাজ করার মন মানসিকতা নাই, এই জন্য সবাই হারাই ফেলে আর কি। কারণ মিলেমিশে কাজ করলে অনেক নতুন, এই যে তখন ওরা প্রোডাকশন মেথড বেশি আনতে পারতো, ওরা ভ্যারাইটি বেশি আনতে পারতো। নিজে করতে গিয়ে তারা আর কি মানে কেউই প্রফিট করতে পারতেছে না।
অ্যাবসেন্স অফ ইজিলি অন হ্যান্ড মিডল ম্যানেজমেন্ট। ওই যে যেটা বললাম যে প্রফেশনাল স্কিল্ড ম্যান পাওয়ার নাই, এখানে মিডল ম্যানেজমেন্টে শর্টেজ আছে। এখন আপনারা বের হয়ে আপনারা আস্তে আস্তে লোয়ার ম্যানেজমেন্টে ঢুকবেন, তারপর মিডল ম্যানেজমেন্টে যাবেন, তারপর আপার ম্যানেজমেন্টে। এখন আরো যত বেশি ইঞ্জিনিয়ার প্রডিউস হবে ইন্ডাস্ট্রির এই ম্যানেজমেন্টের মানুষের অভাবটাও কমবে। ফিউয়ার প্রসেস ইউনিট অফ টেক্সটাইল গার্মেন্টস, যেটা বললাম যে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ দুর্বল। আমরা বাংলাদেশে শুধু শ্রম দিতে যাই। না, আমাদের সেই পজিশনে যে আমাদের খরচ আমরা তো 70 বছর হয়ে যাবে। না, এটা সবই ডিপেন্ড করে আপনার স্কিলের উপর। আমি যেটা বললাম যে আপনি নিজে স্কিল ডেভেলপ করেন, আপনি নিজে বিজনেসটা ইনস অ্যান্ড আউটস বুঝেন, এবং মোস্ট অফ দ্য টাইম মানুষ সাকসেসফুল হয় কীভাবে, আরেকজন সাকসেসফুলকে কপি করে। আরেকজন সাকসেসফুল যেভাবে সাকসেস পাইছে তার মেথডটা ফলো করলে মোস্ট অফ দ্য টাইম সে 100 পাইলে আমি 50-60 পাবো, এটা গ্যারান্টেড আছে। তো এইভাবেই কিন্তু জিনিসগুলো আসে। রিয়াজ গার্মেন্টস প্রথম হচ্ছে বাংলাদেশে যাত্রা শুরু করে এক্সপোর্ট করছিল, তারা তো ওই টেকনোলজিটা বাইরে থেকে নিয়ে আসছে। এই জন্য বাইরে আমাদেরকে যাইতে হবে, গিয়ে সেই নলেজটা দেশে এনে ইমপ্লিমেন্ট করতে হবে। দেশে এই যে মানুষ, এটাই আপনার বিজনেস করার অপরচুনিটি। দেশে যে 18 কোটি মানুষ আছে, প্রায় 18 কোটি, এরাই আপনার বিজনেস করার মানে মূল সোর্স। কারণ এরা কি বিদেশ থেকে জিনিসপত্র এনে কিনতেছে না, পিপিই কিনতেছে না, তারপরে ফায়ার ফাইটার যে সেই ফায়ার ফাইটার স্যুট কিনতেছে না। এখন আমাদের আরিফ স্যার সিএসসি ডিপার্টমেন্টের এইচওডি, উনি আমাদেরকে দাঁড় করাই বললো যে আপনারা হচ্ছে এসি শার্ট বানান, এসি দিয়ে শার্ট বানাবো। স্যার এসি দিয়ে বানানো শার্ট তো আছে, কিন্তু এটা $200-300 বেশি খরচ হয় আর কি। এখন ওগুলো বাংলাদেশে নাই, ওগুলা বাংলাদেশে আপনি ওই টেকনোলজিটা শিখে আসেন, নন ওভেন বানানো শিখে আসেন, এটা বাংলাদেশে ইয়ে করেন। কিন্তু এবার আপনি বলবেন আমার তো ক্যাপিটাল নাই, আমার তো ক্যাপিটাল নাই, তো ক্যাপিটালের জন্য ইনভেস্টর বসে আছে। ওইটাই খুঁজে বের করতে হবে। আচ্ছা, ন্যাচারাল ক্লাইমেটেরও আমাদের একটা বিরূপ ইফেক্ট আছে। স্পিড মানি কালচার, স্পিড মানি কালচারটা কেউ এক্সপ্লেন করতে পারবে না? সবার মনোযোগ হারিয়ে গেছে দেখতেছি। মানি কালচার কারেন্সি দ্রুত চেঞ্জ হয়। কারেন্সি দ্রুত চেঞ্জ হয় না, কিন্তু স্পিড মানি বলতে মূলত বোঝাচ্ছে যে টাকার গতি বেশি, মানে টাকাটাও অস্থিতিশীল। চিন্তা করেন আগে কত ছিল টাকা, আর ডলারের নিয়ে কত ছিল? এই 1 বছর আগে তো 2-3 বছর আগে 80 ছিল। এখন জাম্প করে 110 হয়েছে, তাই না? 110 মানে বুঝেন এটা তাইলে শতকরা কত ভাগ বাড়ছে? প্রায় 35% মুদ্রাস্ফীতি হয়েছে, তাই বুঝতেছেন? কই গেল স্যার? এখানে আরো অনেক ফ্যাক্টর আছে। ডলারের দাম জীবনে মানে যতদিন চলতে থাকবে। এখন এই টেকনোলজিতে যেমন চায়নাকে যখন বয়কট করলো, চায়না না, রাশিয়া ইউক্রেন ওয়ারের পর, এখানে অনেক ফ্যাক্টর আছে। রাশিয়া ইউক্রেনে যখন যুদ্ধ হলো তখন রুবলকে বয়কট করতেছিল সবাই, মনে আছে? তখন কিন্তু ইন্ডিয়া, তারপরে রাশিয়া, এরা আবার একটা সংগঠন গঠন করে ফেলল, ব্রিক্স। এটাতে বাংলাদেশকে ইনভাইট করা হয়েছিল, কিন্তু বাংলাদেশকে সদস্য হিসেবে নেওয়া হয়নি। ইনভাইট করে আমার সদস্য এগুলোর নাম মনে শুনেন নাই, তাই না? ব্রিকের এখন সদস্য সংখ্যা 8 জন। তারা নিজেরা মূলত এই লক্ষ্যে কাজ করতেছে যে ডলার যে এখন স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ হয়, সব দেশের মুদ্রা ডলারের সাথে তুলনা করে যে ইয়ে করা হয়, মানে ডলারের সাথে কম্পেয়ার করা হয়, ডলারকে গোল্ড স্ট্যান্ডার্ডে ধরা হয়। যে দেশের যত গোল্ড রিজার্ভ আছে ওইটার সাথে ডলারকে কম্পেয়ার করা হয়, ডলারকে বাদ দিয়ে দিবে। এরা এই লক্ষ্যে কাজ করতেছিল, কারণ সবাই এখন সুপার পাওয়ার হতে চাচ্ছে। আমেরিকার যদি কোনো ল্যাকিংস থাকে, ওটা চায়না বা রাশিয়া এক্সপ্লয়েট করার চেষ্টা করবে, ইন্ডিয়া এক্সপ্লয়েট করার চেষ্টা করবে। এগুলো ওয়ার্ল্ড পলিটিক্সের অনেক ইস্যু আছে। টাইম কনজিউমিং কাস্টম ক্লিয়ারেন্স, এই যে আমাদের কাস্টম ক্লিয়ারেন্সের যে ব্যুরোক্রেসিটা, যে প্রথাগুলো, যে আমার কাস্টমে ডকুমেন্ট পাঠাবো, আমার তারপর সেটা প্রসেসিং হবে, এটা অনেক ওই তো এই কালচারটা চেঞ্জ করতে হবে, নিজ দিয়ে দেওয়ার কালচার বা এই করার, যে আগে আসছে সে আগে যাবে। সাবজেক্ট টু ন্যাচারাল ক্লাইমেট এটা বলছি। ইনকমপ্লিট পোর্ট, এটা হচ্ছে পোর্ট ইনফ্রাস্ট্রাকচারের ভেতর পড়ে। আর এই 16 নম্বরটা কমিউনিকেশন গ্যাপ ক্রিয়েটেড বাই ল্যাক অফ ইংলিশ নলেজ। ইন্ডাস্ট্রিতে দেখবেন যারা ইংলিশ একটু ভালো পারে, এখনো বাংলাদেশে ইংলিশ যে ভালো পারে তার ভাতের অভাব হবে না, কারণ বাংলাদেশে মেজরিটি মানুষের এই দুর্বলতাটা এখনো আছে। থ্রেডস এন্ড অপরচুনিটিস আজকে পরে থাকলে ওদের মাথায় ঢুকবে না, আমি অলরেডি দেখেছি। থ্রেডস এন্ড আচ্ছা স্যার, আমার অপরচুনিটিস একটা পার্সোনাল কোশ্চেন, হ্যাঁ, সবকিছু এটা বন্ধ করে দেন তো না। স্যার আমি যদি মার্চেন্ডাইজার হতে চাই, আমার